দর্শক, কিভাবে দেশে পরিবেশ বান্ধব গাড়ির কম দামে পাবেন ক্রেতা, কিভাবে হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড ও ইভির জন্য অবকাঠামো গড়ে তোলা সহজ হবে এবং এসব কর্মকাণ্ডে কিভাবে সরকারের রাজস্ব আদায় বাড়বে, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান। যাব তার কাছে। জনাব রিয়াজ রহমান, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। এবং আমরা একটি প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আপনারা যেমনটি বলছেন যে এই রিকন্ডিশনড গাড়িগুলো যদি আমদানি করা হয় এবং সরকারের পক্ষ থেকে যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, আমদানির ক্ষেত্রে সহজ করা হয়, সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে বাড়তি সুবিধা হবে। আমাদের দেশের আসলে বর্তমান যে রিকন্ডিশন গাড়ির যে বাজার, সেটির অবস্থা কেমন, চাহিদা কেমন আসলে? জি, ধন্যবাদ। আমাদের এই জাপান থেকে আমরা যে গাড়িগুলো আমদানি করে থাকি, জেডিএম মডেল আমরা বলি, ডোমেস্টিক মডেল, সেই গাড়িগুলি এত উন্নত এবং বিশ্বমানের যে এটা অনায়াসে কিন্তু আমরা 4-5 বছর পুরাতন গাড়ি জাপানে চলার পর ইম্পোর্ট করে নিয়ে আসি। এখানে বাংলাদেশে আনার পরও আপনার দেখা যায় 20 থেকে 25 বছর আরামে ব্যবহার করা যায় এবং এটি একটি ভালো রিসেল ভ্যালু পাওয়া যায় আফটার 20-25 বছর। এবং সবচেয়ে বড় আমি মনে করি যে এটা নির্ভরযোগ্যতা। এবং আমার মনে হয় এই পরিবেশ বান্ধব গাড়িগুলি সরকার যদি ইভির দিকে আগায়, অবশ্যই হাইব্রিড এবং প্লাগিং হাইব্রিডের দিকেও বেশি নজর দিতে হবে। কারণ আমাদের জাপানি গাড়ির মেইন, আমার এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কোনো আকর্ষণ করার প্রয়োজন হয় না, কোনো আপনার সেলিব্রিটি দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হয় না। এই প্রোডাক্টটা ইটসেলফ ইজ সেলিব্রিটি। সো এই প্ল্যাটফর্মটাকে সরকার ব্যবহার করা উচিত, হাইব্রিড প্লাগ ইন হাইব্রিডকে আরও প্রমোট করা উচিত। আপনি দেখবেন প্লাগ ইন হাইব্রিড কিন্তু এটা পরিবেশ বান্ধব এবং এটা ইভি, আপনার ব্যাটারিতেও চলে, এটা চার্জিংয়ের প্রয়োজন হয় যখন আপনি, কারণ এটা অলরেডি আপনার গ্রাহকদের কাছে আপনার এর চাহিদা আছে, কিন্তু আমরা বেশি করে আনতে পারছি না বিকজ ডিউটি ট্যাক্সের কারণে। তো এটা যদি সরকার দেখে যে হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড পরিবেশ বান্ধব এবং এটা আপনার যদি আমরা আরও প্রমোট করতে পারি, তাহলে এই জাপানি আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে কিন্তু অটোমেটিক্যালি প্যারালেলি কিন্তু ঢাকা শহরের আশেপাশে ইভির জন্য কিন্তু এখনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, গড়ে উঠেনি। তো এটা করার জন্য আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা যদি সরকার ব্যবহার করে, অটোমেটিক্যালি প্লাগ ইন ইভির জন্য যে প্ল্যাটফর্মের কথা বলছেন, বেশ করে অবকাঠামো, আমার তো চার্জ দিতে হবে যে গাড়িটা আমি করব, সেই ক্ষেত্রে এই অবকাঠামো গড়ার ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে? আপনার আগেই বলেছি যে আপনার আস্থা তৈরি করতে হবে মানুষের মাঝে। যেভাবে এই জাপানি গাড়িগুলির আস্থা তৈরি হয়েছে আজকে একদিনে কিন্তু হয়নি, এটা 40-50 বছর লেগেছে তৈরি করতে। এবং এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে হবে সরকারকে। আপনি যখন হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড আপনি প্রমোট করবেন, অটোমেটিক্যালি দেশে অনেক প্লাগ ইন হাইব্রিড আসবে, পরিবেশ বান্ধব এবং গুণগত মানে অনেক উন্নত, সারা বিশ্বে এর সুনাম রয়েছে। এই গাড়িগুলি আপনার চার্জিংয়ের জন্য তো কোথাও না কোথাও তো আপনার চার্জ দিতে হবে, এই প্লাগ ইন হাইব্রিডগুলি। তখন অটোমেটিক্যালি যখন আপনি মানুষ কিনবে আরও অনেক গাড়ি, আপনি তো 5টা-7টা গাড়ির জন্য তো আপনি ঢাকার বাইরে তো একটা স্টেশন কেউ করবে না। আপনার পর্যাপ্ত গাড়ি তার প্রয়োজন তার এই ব্যবসাটাও করার জন্য, এবং চার্জিং স্টেশনগুলিও ব্যবসা করবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যখন এই প্ল্যাটফর্মটা ব্যবহার করবে, গাড়িগুলি দেশে অনেক আসবে, তখন অটোমেটিক্যালি ওই চার্জ স্টেশনগুলিতেও কিন্তু এই ইভি গাড়িও চার্জ করতে পারবে। তখন প্যারালেলি কিন্তু ইভিও একটা অটোমেটিক্যালি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আরেকটি বিষয়, প্রচলিত যে গাড়িগুলো আছে বর্তমানে, সেটির ক্ষেত্রে আমি যদি সবচেয়ে বড় সুবিধার কথা বলি, যে আপনারা যে গাড়িগুলো আমদানি করার কথা বলছেন, সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কোন বিষয়গুলো আসলে আপনি গুরুত্ব দিবেন? আমি মনে করি যেরকম আমাদের জাপানি গাড়িগুলি সবচেয়ে বড় মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া, এখানে আপনি স্পেয়ার পার্টস থেকে শুরু করে টেকনিশিয়ান সব অ্যাভেলেবল। তো মানুষের আসলে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে। এবং সাপোজ একটা ইভি গাড়ি অনেক কিনলে তো কেনাই যায়, কিন্তু এটা অনেকে চিন্তা করবে যে আমি একটা দূরে কোথাও যাব, আমার গাড়িটা যদি নষ্ট হয় আমি একটা স্পেয়ার পার্টস কোথায় পাবো। এবং এটা সারা বিশ্বে দেখা গেছে যারা আমাদের থেকে আরও 4-5 বছর আগে ইভির দিকে ঝুঁকে গিয়েছে, তাদের মেইন একটা প্রবলেম কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও রয়ে গিয়েছে এখনও। এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি। আপনি দেখা গেল একটা গাড়ি, আপনি একটা স্পেয়ার পার্টসের জন্য দেখা গেল 15 দিন 1 মাস আপনি যদি বসে থাকতে হয়, তাহলে কিন্তু একটা পরিবারের জন্য বিশাল একটা প্রবলেম। কিন্তু আপনি যখন একটা জাপানি গাড়ি, আপনি দেখবেন এমন কোনো জায়গা নাই, আপনার অলিতে গলিতে সব জায়গায় কিন্তু এটা আপনি মেরামত করার সুবিধা আছে। এবং স্পেয়ার পার্টস কিন্তু আমার মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আপনি এটা অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। এই জন্যই আসলে জাপানি গাড়িগুলি ইভি বলেন, হাইব্রিড বলেন এবং প্লাগ ইন হাইব্রিড, এখান থেকে কিন্তু আপনার যাত্রাটা আরও আগাইতে হবে। এই ক্ষেত্রে
রিকন্ডিশনড কিংবা হাইব্রিড আর ইভি গাড়ি আমদানি করার ক্ষেত্রে সরকারের কাছে আসলে আপনাদের দাবিগুলো কি হতে পারে এবং আসলে মূল সমস্যাটা কোথায় মনে হয় এই পর্যন্ত আপনার? আমি মনে করি ইভি আমাদের এইটা পর্যায়ক্রমে আস্তে আস্তে অটোমেটিক্যালি শিফট আস্তে আস্তে করা উচিত সরকারেরও। এখন বর্তমানে আমরা হাইব্রিড চালাচ্ছি এবং এটা পরীক্ষিত গাড়ি বাংলাদেশের রাস্তার জন্য। এখন প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমরা এখনো আসছে কিছু, বাট ওই সেইভাবে আসেনি বিকজ অফ ট্যাক্স। এটা এই পরিমাণে এত মূল্য যে আসলে এটা চাহিদা থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটা দিতে পারছি না উচ্চ শুল্কের কারণে। এবং এটা ইটসেলফ ইভি গাড়ি কিন্তু আপনার কিন্তু আপনি সরকার যতই রাজস্ব কমাক, ইভি গাড়ি কিন্তু আপনার ইটস নট চিপ। আপনি তো গাড়িটা কিনে নিয়ে আসতে হবে বাইরের থেকে। সো এটা দামটা যদি আপনার যদি বাড়তি হয় এবং আপনি যতই সুযোগ সুবিধা দেন, আমাদের মেইন ক্রেতা কারা? মধ্যবিত্তের কাছে যদি আপনি গাড়ি পৌঁছে দিতে চান, অবশ্যই তাদের নাগালের ভিতরে গাড়ি দিতে হবে। যেরকম আপনি একটা গ্রাফে দেখেছেন যে গত 5 বছরে আমাদের গাড়ি এত ডিমান্ড থাকা সত্ত্বেও কিন্তু কমতে 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 10,000-এর নিচে চলে গিয়েছে। এতে কিন্তু শুধু ক্রেতারা যে বঞ্চিত হচ্ছে আমি বলবো না, আমি মনে করি যে সরকার অনেক বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং এটা দেখা উচিত। এবং আরেকটা বিষয় দেখা উচিত যে আমাদের কমার্শিয়াল ভেহিকেল, বাস, ট্রাক, এটা একটা বিশাল একটা ফ্রেট এবং লজিস্টিকের একটা গ্যাপ আছে। এটা একটা জরিপেও দেখা গিয়েছে যে এই দুর্ঘটনার মূল কারণ কিন্তু হচ্ছে আপনার ফিটনেসবিহীন গাড়ি এবং লক্কর ঝক্কর মারা, যেগুলি জোড়াতালি মেরে গাড়িগুলি চালানো হচ্ছে, দুর্ঘটনার জন্য এটা মূল দায়ী। আপনাকে কিনতে দিতে হবে। তারা কেন রিপেয়ার ওয়ার্কও কিন্তু ইটস নট চিপ। রিপেয়ার করতে 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 রাস্তায় তারা চালাচ্ছে, এটার কারণ হচ্ছে তারা কিনতে পারছে না। আপনাকে কমার্শিয়াল ভেহিকেলও আমাদের 5 বছর পর্যন্ত আমরা ইম্পোর্ট করতে পারি যে কোনো গাড়ি জাপান থেকে, কিন্তু আমরা কমার্শিয়াল গাড়িগুলি এবং বাস, পিক আপ এটা আমরা ওইরকমভাবে আনতে পারছি না বিকজ জাপানে এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আপনি যদি 8 থেকে 10 বছর সরকার যদি কমার্শিয়াল ভেহিকেলগুলি চালু করে, তাহলে দেখবেন যে এই গাড়িগুলি মানুষের নাগালের ভিতরে চলে আসবে, কমার্শিয়াল ভেহিকেল এবং বাস, পিক আপ। তখন দেখবেন যে একটা সেফটি ফিচার্সও তৈরি হবে রাস্তাঘাটে। এবং আমি মনে করি ব্র্যান্ড নিউ হইল না, এটা একটা ইমিশন স্ট্যান্ডার্ড তৈরি করা উচিত, যেটা সারা পৃথিবীতে কিন্তু অলরেডি জাপানি গাড়ি, অনেক উন্নত দেশ আছে যেখানে কোনো কিন্তু আপনার নাই, বার নাই, বয়স সীমা নাই, সেখানে আছে কি ইমিশন স্ট্যান্ডার্ড। আমরা আশা করি সরকার এই বিষয়গুলোতে নজর দেবে এবং আপনাদের দাবি দেওয়াগুলো আসলে পূরণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। রিকন্ডিশনড গাড়ি আমদানির ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার সঙ্গে।